আপনি কে? আর আমার বাড়িতে কেন থাকছেন? সাহেব, শুধু আমাকে ১০ দিনের মেয়াদ দিন। তারপর আমি এখান থেকে চলে যাব। এই গল্পটা একটা কোটিপতির, যে তার মৃত স্ত্রীর স্মৃতিতে নির্জনতার খোঁজে তার পূর্বপুরুষের জমিদার বাড়িতে ফিরে আসে। আর সেখানে তাকে একটা অসহায় বিধবা পায়, যে অনুমতি ছাড়াই সেই খালি পড়ে থাকা জমিদার বাড়িতে তার দুটো ছোট ছেলেমেয়ের সাথে থাকছিল। তারপর কোটিপতি যা করল, সেটা মানবতার উদাহরণ হয়ে গেল। বন্ধুরা, এই হৃদয় স্পর্শকারী গল্পের পুরো সত্যতা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। দুপুরের কড়া রোদে আজমল হোসেনের কালো এসইউভি যখন কাঁচা রাস্তা দিয়ে গিয়ে শান্তি আবাসের প্রধান দরজার দিকে মোড় নিল, তখন উড়ে যাওয়া ধুলোর ঝড় পিছনের দৃশ্যকে ঝাপসা করে দিল। ইঞ্জিনের গড়গড়াহট সেই নির্জন গ্রামের নীরবতায় একটা অদ্ভুত শব্দ তৈরি করছিল, ঠিক যেমন আজমলের মনে ভাবনার ঝড় চলছিল। এই জমিদার বাড়ি শুধু ইট আর সিমেন্ট দিয়ে তৈরি ভবন ছিল না, এটা তার মৃত স্ত্রী কাজলের স্বপ্নের সেই আশ্রয়, যা এখন তার স্মৃতি একটা শান্ত সংগ্রহশালায় পরিণত হয়েছে। ৫ বছর আগে তারা এটাকে কাজলের জন্য কিনেছিল, যে শহরের হট্টগোল থেকে দূরে এখানে একটা সাধারণ জীবনযাপন করতে চাইত। কিন্তু নিয়তির অন্য কিছু মঞ্জুর ছিল। ২ বছর আগে একটা রাস্তার দুর্ঘটনায় কাজলটাকে ছেড়ে চলে গেল, আর তখন থেকে এই জমিদার বাড়ি আজমলের জন্য একটা পবিত্র তীর্থস্থানের মতো হয়ে গেল, যেখানে সে শুধু তার স্ত্রীর পুণ্যতিথিতে একা সময় কাটাতে আসত। গাড়ি থেকে নামতেই আজমল একটা গভীর শ্বাস নিল। আশা ছিল যে এখানের নির্জন বাতাস তার ভারী মনকে কিছু স্বস্তি দেবে। কিন্তু যেই তার দৃষ্টি জমিদার বাড়ির প্রধান দরজায় পড়ল, তার পা থমকে গেল। এটা কি? তার ঠোঁট থেকে অবিশ্বাস ভরা একটা প্রশ্ন বুড়বুড় করে বেরোল। যে লোহার গেটকে তারা মরচে ধরা আর বিবর্ণ ছেড়ে গিয়েছিল, সেটা এখন তাজা ময়ূর পাখা নীল রঙে চকচক করছিল, সেই রং যা কাজলকে খুব পছন্দ ছিল। আজমলের ভ্রু কুঁচকে গেল। যেখানে জঙ্গলের ঝোপঝাড় আর আগাছা থাকা উচিত ছিল, সেখানে এখন সুন্দর করে কাটা সবুজ ঘাস আর গাঁদা ফুল ফুটেছিল। জমিদার বাড়ির জানালাগুলো, যা ধুলোর মোটা স্তরে ঢাকা থাকা উচিত ছিল, রোদে চকচক করছিল। একটা অদ্ভুত শিহরণ তার শরীরে দৌড়ে গেল। কি কেউ তার অনুমতি ছাড়াই তার স্মৃতির এই মন্দিরে প্রবেশ করেছে? রাগ আর কৌতূহলের মিশ্রিত ভাব নিয়ে আজমল গেটে ধাক্কা দিল। লোহার ভারী গেট কোনো চরমরাহট ছাড়াই খুলে গেল, যেন কেউ সম্প্রতি তার কবজায় তেল দিয়েছে। ভিতরে পা রাখতেই তাকে শিশুদের হাসাহাসি শোনা গেল। এই আওয়াজ এত জীবন্ত ছিল যে আজমলকে মনে হলো যেন সে স্বপ্ন দেখছে। সে দ্রুত পায়ে বারান্দার সিঁড়ি উঠল আর খোলা প্রধান দরজায় এসে থামল। সামনের দৃশ্য দেখে তার পায়ের তলা মাটি সরে গেল। তার বিলাসবহুল ড্রয়িং রুমে, যেখানে নীরবতার রাজত্ব থাকা উচিত ছিল, সেখানে জীবন ধুকধুক করছিল। একটা ছোট মেয়ে মায়া হাতে একটা পুরনো পুতুল নিয়ে সোফার চারপাশে দৌড়াচ্ছিল। মেঝে বিছানো কার্পেটে একটা ছোট ছেলে আরিফ হাঁটুর ভরে চলছিল, আর সেখানে সোফার কাছে দাঁড়ানো একটা যুবতী মহিলা ফারহানা ধোয়া কাপড়ের ভাঁজ করছিল। ঘরে বাসি বাতাসের জায়গায় তাজা রান্না খাবার আর ধূপকাঠির হালকা খুশবু ছিল। আজমলের জুতোর আওয়াজ শুনে ফারহানা মাথা তুলল। তার চোখে এক মুহূর্তের জন্য স্বস্তি ছিল, যা আজমলকে দেখতেই গভীর ভয়ে বদলে গেল। তার হাত থেকে কাপড়ের ঝুড়ি পড়ে গেল, আর সাদা কাপড় মেঝে ছড়িয়ে পড়ল। আপনি আপনি কে?" আজমলের আওয়াজে কঠোরতা ছিল, যা তার ভিতরের যন্ত্রণাকে লুকোনোর চেষ্টা করছিল। "আপনি আমার বাড়িতে, আমার ব্যক্তিগত সম্পত্তিতে কি করছেন?" ফারহানার মুখ যন্ত্রণায় সাদা হয়ে গেল। সে কাঁপা হাত জোর করে তাড়াহুড়ো এগিয়ে এলো। "ক্ষমা করুন সাহেব, আমি আমি সব বোঝাই।" আজমলের রাগ এখন উত্তাল হয়ে উঠল। সে এখানে শান্তির খোঁজে এসেছিল, তার স্ত্রীর স্মৃতিতে ডুবতে। কিন্তু এখানে তো কোনো অজানা তার দুনিয়ায় দখল করে নিয়েছে। কি বোঝাবেন আপনি? এটা সোজাসুজি অবৈধ প্রবেশ, ট্রেসপাসিং। আমাকে এখনই পুলিশ ডাকতে হবে। পুলিশের নাম শুনতেই মায়া দৌড়ে তার মায়ের আঁচলের পিছনে লুকিয়ে গেল, আর ছোট আরিফ জোরে জোরে কাঁদতে লাগল। ফারহানার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। সে হাঁটুর ভরে বসে গেল, যেন জীবন তাকে আগেই অনেকবার পড়িয়েছে। "না সাহেব, দয়া করে পুলিশ ডাকবেন না," ফারহানা গিরগির করে বলল। তার আওয়াজে একটা মায়ের অসহায়তা ছিল। "আমার স্বামী চলে গেছে, কাজ ছেড়ে গেছে। বাড়িওয়ালা আমাদের বৃষ্টিতে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমাদের যাওয়ার জায়গা ছিল না। এই জমিদার বাড়ি বছরের পর বছর বন্ধ ছিল। আমি ভেবেছিলাম শুধু কয়েকদিন, যতক্ষণ না আমি অন্য কোনো ছাদ পাই।" তার কথাগুলো আজমলের কানে গুঞ্জরিত হচ্ছিল, কিন্তু তার হৃদয়ে এখনও কঠিন ছিল। তখন তার মায়ের পিছনে লুকানো ছোট মায়া ধীরে বলল, "মা, আমরা কি আবার সেই সেতুর নিচে ঘুমাব?" আবার এই একটা শব্দ আজমলের হৃদয়ে হাতুড়ির মতো আঘাত করল।
হঠাৎ তার চোখের সামনে কাজলের মুখ ভেসে উঠল। কাজল, যে সব সময় বলতো যে বাড়ি দেওয়াল দিয়ে নয়, সেখানে থাকা মানুষ দিয়ে তৈরি হয়, আর যে কোনো অসহায়কে খালি হাতে যেতে দিত না। আজমল তার মুষ্টি চেপে ধরল, আর চোখ এক মুহূর্তের জন্য বন্ধ করল। যখন সে চোখ খুলল, তখন তার রাগ কিছুটা গলে গেল, কিন্তু তার যন্ত্রণা এখনও সেখানে ছিল। তুমি জানো যে এটা অপরাধ, ফারহানা। আজমল তার আওয়াজকে সংযত করে বলল। জানি সাহেব, কিন্তু আমার ছেলেমেয়ের ক্ষুধা আর ঠান্ডা আমাকে অপরাধী করে দিয়েছে। আমাকে শুধু 10 দিন দিন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা একদম চুপচাপ থাকব। আপনাকে জানতেও পারবেন না যে আমরা এখানে আছি। আজমল একবার সেই নীল গেটের দিকে তাকালো, তারপর সাফসুতরো ঘর, আর শেষে সেই অসহায় মায়ের দিকে। এই বাড়িতে প্রথমবার দুঃখের জায়গায় জীবনের উষ্ণতা অনুভূত হচ্ছিল। সে একটা গভীর আর ভারী শ্বাস ছাড়ল। ঠিক আছে, আজমল কড়া শব্দে রায় দিল। 10 দিন, শুধু 10 দিন তুমি এখানে থাকতে পারো, কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি আর তোমার ছেলে মেয়ে আমার চোখের সামনে থেকে দূরে থাকবে। আমি এখানে আমার স্ত্রীর স্মৃতিতে এসেছি। আমাকে কোনো শব্দ চাই না। তোমরা পিছনের সার্ভেন্ট কোয়ার্টারে থাকবে। ফারহানা স্বস্তির শ্বাস নিল, আর তার ছেলে মেয়েকে বুকে জড়িয়ে ধরল। ভগবান আপনার ভালো করুক সাহেব, আমরা আপনাকে একদম বিরক্ত করব না। এটা একটা অদ্ভুত চুক্তি ছিল, একটা কোটিপতি যে তার স্ত্রীর স্মৃতিতে একা থাকতে চাইত, আর একটা গৃহহীন পরিবার যাকে শুধু মাথা গোজার ছাদ চাইত। আজমল জানত না যে এই সিদ্ধান্ত তার জীবনকে কিভাবে বদলে দেবে, কিন্তু সেই মুহূর্তের জন্য শান্তি আবাসের দেয়ালগুলো স্বস্তির শ্বাস নিল। আজমল হুসেন আর ফারহানার মধ্যে এই অদ্ভুত চুক্তি হওয়ার ঠিক পর জমিদার বাড়ির দরজা জোরালো আওয়াজ করে খুলল। এই অপ্রত্যাশিত শব্দ এত জোরালো ছিল যে আজমল আর ফারহানা দুজনেই চমকে উঠল, আর তাদের মধ্যের মুহূর্তের স্বস্তি ভেঙে গেল। দরজায় শান্তি আবাসের বছরের পুরনো স্বচ্ছ চৌকিদার রহমত দাঁড়িয়েছিল, যার মুখ রাগ আর বিস্ময়ে লাল হয়ে গেল। তার পিছনে গ্রামের একটা যুবক ছেলে সন্দেহ ভরা চোখে ভিতরে উঁকি দিচ্ছিল। সাহেব! রহমত ড্রয়িং রুমে পা রেখেই চিৎকার করে বলল। তার আওয়াজে একটা অদ্ভুত অপমান আর তার অধিকার ছিনিয়ে নেওয়ার মিশ্রণ ছিল। সে বছরের পর বছর এই জমিদার বাড়ির মালিক হওয়ার ভুল ধারণা পোষণ করেছিল, আর এখন একটা অনধিকার প্রবেশকারী মহিলাকে মালিকের সামনে দাঁড়িয়ে দেখে তার অহংকার জ্বলে উঠল। এটা এটা সব কি? এই মহিলা আর তার ছেলেমেয়ে? আমি একে বাইরে থাকার জন্য বলেছিলাম। আমি একে সতর্ক করেছিলাম যে এই জমিদার বাড়ি মালিকের। এটা আমার চাবি চুরি করে বা তালা ভেঙে। ফারহানা যে তার ছেলে আরিফকে তার বুকে কষে ধরে রেখেছে আর মায়াকে তার পুরনো শাড়ির আঁচলে লুকিয়েছে, তার দৃষ্টি ভয়ভীত হয়ে আজমলের দিকে গেল। তার চোখ চুপচাপ আজমলের কাছ থেকে সাহায্য ভিক্ষা করছিল। রহমত থামা ছাড়াই তার কথা জোরে জোরে বলতে লাগল। এরা চোর সাহেব। আমি শুনেছি এটা বিধবা আর শহরে গৃহহীন ছিল। আপনি একে এখান থেকে পুলিশের হাতে তুলে দিন। এরা সম্পত্তিতে দখল করে নেবে। রহমতের জোরালো আওয়াজ শুনে আজমল তার মাথায় একটা চাপ অনুভব করল। এটা সেই টেনশন যা থেকে বাঁচার জন্য সে শহরের দৌড়ঝাঁপ ছেড়ে এখানে কাজলের স্মৃতিতে নির্জনতা খুঁজতে এসেছিল। সে নিজেকে শান্ত করল, তার স্ত্রী কাজলের সব সময় হাস্যময় মুখ মনে করল, আর তার আওয়াজকে বরফের মতো ঠান্ডা আর নিয়ন্ত্রিত রাখল। রহমত! আজমল শান্ত কিন্তু অধিকারী স্বরে বলল। সে ইচ্ছাকৃতভাবে প্রত্যেক শব্দকে ধীর করল, যাতে রহমত তার অধিকার স্পষ্টভাবে বুঝতে পারে। এটা আমার বাড়ি, আর আমি এখানে আছি। আমাকে পুলিশ ডাকার দরকার নেই। তুমি এটা বুঝে নাও যে ফারহানা আর তার ছেলেমেয়ে 10 দিনের জন্য আমার অতিথি। অতিথি? সাহেব, কি কথা বলছেন আপনি? এটা এটা আমার সিদ্ধান্ত। আজমল রহমতের কথা মাঝখানে কেটে দিল। তোমার দায়িত্ব জমিদার বাড়ির বাইরে। তোমাকে এখানে সাফসুতরো করা উচিত ছিল, যা তুমি করতে পারোনি। আজ থেকে শুধু তুমি বাইরের দরজায় থাকবে। এই বাড়ির ভিতরে কি হচ্ছে সেটার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। এখন তুমি যেতে পারো। রহমত যে নিজেকে জমিদার বাড়ির মালিক ভাবত, খুব অপমানিত অনুভব করছিল। সে যাওয়ার সময় ফারহানাকে এমন করে তাকালো যেন সে কোনো ভয়ঙ্কর মহামারী। ঠিক আছে সাহেব, সে বুড়বুড় করে বলল, কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি, এর চরিত্র ঠিক নেই। গ্রামে সব বাইরে যাও। আজমলের আওয়াজে হঠাৎ এমন একটা কড়ক এলো যা রহমতকে তৎক্ষণাৎ চুপ করিয়ে দিল, আর সেখান থেকে যেতে বাধ্য করল। রহমতের যাওয়ার পর জমিদার বাড়িতে একদম চুপচাপ ছেয়ে গেল। আরিফ এখনও শোপক করছিল। সাহেব, ফারহানা দমিত স্বরে বলল, আপনি আপনি আমার জান বাঁচিয়েছেন। আমি আপনার উপকারী থাকব। আজমল তার চোখ বন্ধ করল। টেনশন কমানোর জন্য এক মুহূর্তের বিশ্রাম নিল। আমি কারো জান বাঁচাইনি ফারহানা। সে চোখ খুলে ফারহানার কাছে ছড়ানো কাপড়ের দিকে তাকালো। আমি নিজেকে আর এই বাড়িকে টেনশন থেকে বাঁচিয়েছি। আর শোনো, সে জোর দিয়ে বলল, আমি এখানে কাজলের স্মৃতিতে থাকতে এসেছি। আমাকে সম্পূর্ণ শান্তি চাই।
আমাকে কোনো শব্দ, কোনো বিরক্তি চাই না। ফারহানা তৎক্ষণাৎ তার অশ্রু মুছে দৃঢ়তা দেখাল। আপনার শান্তি ভঙ্গ হবে না সাহেব, আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি। আজমাল কঠোরতার সাথে নিয়ম বলল, তুমি আর ছেলেমেয়ে শুধু পিছনের পুরনো নোকরের কোয়ার্টারে থাকবে। তোমার দরকারি জিনিস রান্নাঘর থেকে তখনই নেবে যখন আমি আমার ঘরে থাকব। খাবার পিছনের দালানে রান্না হবে আর খাওয়া যাবে। তুমি আর ছেলেমেয়ে আমার চোখের সামনে আসবে না। সে ফারহানার হাতে একটা ছোট ভাঙা মাটির খেলনা দেখল, যা ঠিক সেই রকম যা কাজল কখনো কিনেছিল। তাকে মনে হলো যে এই ভাঙা খেলনায় তার স্ত্রীর ভোলা হাসি লুকিয়ে আছে। কাল থেকে সে কঠোরতা ফিরিয়ে এনে সতর্ক করে বলল, তোমার সীমা জানবে। যদি একটুকু নিয়ম ভাঙে তাহলে আমি না ভেবে পুলিশ ডাকব। আমরা ভাঙব না সাহেব, ফারহানা প্রায় ফিসফিস মরে বলল। আজমাল উপরে তার বড় ধুলোমুক্ত বেডরুমের দিকে চলে গেল। দরজা বন্ধ করার আগে সে পিছন ফিরে তাকাল। ফারহানা, মায়া আর আরিফ এখনও সেখানে দাঁড়িয়েছিল। তার নির্জনতার মধ্যে জীবনের একটা অপ্রত্যাশিত দাগ। দরজা বন্ধ করে অন্ধকার ঘরে আজমলের চোখ নম ছিল। সে কাজলের ছবি দেখল, যে তাকে সবসময় দয়ালু হওয়ার পরামর্শ দিত। তাকে জানা ছিল না যে এই 10 দিন কিভাবে কাটবে, কিন্তু তাকে এটা অবশ্যই জানা ছিল যে এখন শান্তির আবাস আগের মতো নির্জন নেই। পরের দিন আজমলের জন্য এটা কোনো অদ্ভুত নির্জন কারাবাসের মতো ছিল। জমিদার বাড়িতে অদৃশ্য দেওয়াল দাঁড়িয়েছিল। একদিকে সে উপরের বিলাসবহুল ঘরে তার মৃত স্ত্রীর স্মৃতিতে আর ব্যবসার চিন্তায় ডুবে আছে, আর অন্যদিকে ফারহানা আর তার ছেলেমেয়ে পিছনের কোয়ার্টারে ছায়ার মতো থাকছে। সূর্য ডোবার লাগল, আর জমিদার বাড়িতে একটা ধীর দমিত হলচল ছিল। সিঁড়ি থেকে নামার সময় আজমালকে নিচ থেকে গরম ডাল রুটির হালকা খুশবু এলো। এই খুশবু কাজলের হাতে রান্না খাবারের স্মৃতি মনে করিয়ে দিচ্ছিল, যাতে তার পেট মোচড় খেল। রাত প্রায় 8টায় তাকে খুব হালকা লরির আওয়াজ শোনা গেল। ফারহানা আরিফকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল হয়তো। লরিটা সাধারণ ছিল, কিন্তু তাতে মায়ের মমতা আর অসহায়তার যন্ত্রণা খোলা ছিল। আজমাল তার জানালা খুলল আর নিচের উঠোনে ফারহানাকে দেখল। সে একটা কোণে বসেছিল, যেখানে সে ছেলেমেয়ের জন্য একটা ছোট চারপাই লাগিয়েছে। আজমাল হঠাৎ অনুভব করল যে তার নির্জনতা আর দুঃখের তুলনায় ফারহানার সংগ্রাম অনেক বাস্তবিক। সে শুধু তার স্ত্রীর মৃত্যুতে দুঃখ করছে, যখন ফারহানাকে তার মৃত্যুর লড়াই নিজে লড়তে হচ্ছে। রাত প্রায় 10টায় আজমলকে পিপাসা লাগল। সে ধীরে সিঁড়ি নামল, এই ভয়ে যে কোথাও ফারহানা বা ছেলেমেয়ে জেগে না যায়। রান্নাঘর সাফ ছিল, আর মাটির চুলোয় ধীর আঁচের গন্ধ আসছিল। জল খেয়ে সে ফিরতে যাচ্ছিল যে হঠাৎ সে ফারহানাকে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে দেখল। সে জল নিতে এসেছে হয়তো। দুজনেই একে অপরের সামনে থেমে গেল। তাদের মধ্যে নীরবতার একটা অদ্ভুত অস্বস্তি ছিল। সাহেব, ফারহানা ফিসফিস করে বলল, তুমি এখানে কি করছো? আজমাল কঠোরতা দেখানোর চেষ্টা করল। ক্ষমা করুন সাহেব, আমি জল নিতে এসেছিলাম। আরিফ জেগে গেছে, আর সে তার কথা শেষ করল না। ভয়ে যে আজমল রাগ করবে, আজমল দেখল যে তার হাতে একটা পুরনো পোড়া কাপড় আছে। সেটা কি সে জিজ্ঞাসা করল। ফারহানা হিচকিয়ে গেল আর যন্ত্রণা আর লজ্জায় ভরা আওয়াজে ধীরে উত্তর দিল, মায়াকে রাতে প্রস্রাব হয়ে গেছে, আমার কাছে বেশি কাপড় বা ডায়াপার নেই, আমি এটাকে ধুয়ে শুকাচ্ছিলাম। আজমলকে মুহূর্তের জন্য তার কোটি কোটি ব্যাংক অ্যাকাউন্ট আর তার বিলাসিতাপূর্ণ জীবনের ওপর রাগ এলো। সে হঠাৎ প্রশ্ন করল, তুমি ঠিক আছো? ফারহানা অবাক হয়ে ওপরে তাকালো। আমাকে কোনো সমস্যা নেই সাহেব। না, আজমল বলল, তুমি এভাবে ছেলেমেয়েকে পালন করতে পারো না, তোমাকে চাকরির দরকার। পরের দিন সকালে যখন সূর্যের কিরণ শান্তি আবাসের বারান্দায় পড়ছিল, আজমল নিচে এলো। সে দেখল যে প্রধান ড্রয়িং রুম সাফ, আর ফারহানা মায়াকে বোঝাচ্ছে যে সে জোরে আওয়াজ না করে। ফারহানা যখন আজমলকে দেখল, তখন সে তাড়াহুড়োয় কিনারে সরে গেল, যেন কোনো অদৃশ্য দেয়ালে আটকে গেছে। আজমল সোজা তার সামনে দাঁড়ালো। কাল রাতের কথায় আমি ভেবেছি, সে বলল। তার আওয়াজ কাল রাতের তুলনায় একটু কম কঠোর ছিল। 10 দিনে তুমি অন্য ছাদ খুঁজে পাবে না, তোমাকে চাকরির দরকার। ফারহানার চোখ আশা আর অবিশ্বাসে চওড়া হয়ে গেল। চাকরি সাহেব? এই গ্রামে? গ্রামে নয়, আজমল হস্তক্ষেপ করল। আমি তোমাকে চাকরি দেব, তুমি আমার জমিদার বাড়ির যত্ন নেবে, ছেলেমেয়ের সাথে এখানেই থাকবে। ফারহানার হৃদয় জোরে ধুকধুক করতে লাগলো। এটা একটা আশা যার কল্পনা সে কখনো করেনি। কিন্তু সাহেব, আমি তো শুধু ঘরের কাজ জানি, আর আমার কাছে ছেলে মেয়ে আছে। এটাই তোমার কাজ হবে, এই বাড়ির যত্ন নেওয়া, যাকে আমার স্ত্রী স্বপ্ন ভাবত। তুমি এখানে সাফাই করো, আর আমাকে এটা প্রথমবার অনুভব হয়েছে যে এই বাড়ি সত্যিই শান্তি আবাস। এই গেটকে রং করেছে আমি সাহেব, ফারহানা ধীরে বলল। নীল রং খুব পুরনো লাগছিল, আর আমি বাজার থেকে রং এনে এটাকে পুছেছি। আজমল মাথা নাড়ল। সেই রং যা কাজলের প্রিয় ছিল, সেটা ফারহানা তার কাজের প্রতি নিষ্ঠা থেকে বেছে নিয়েছে। দেখো ফারহানা, সে তার কথাকে স্পষ্ট করে বলল, এটা একটা চাকরি, ভিক্ষা নয়। আমি তোমাকে প্রতি মাসে 5,000 টাকা দেব। তোমাকে বাইরে থেকে আসা প্রত্যেক ব্যক্তি, বিশেষ করে রহমত থেকে, আমাকে বাঁচাতে হবে। তুমি সোজা আমার সাথে কথা বলবে। তুমি এই জমিদার বাড়ির কেয়ারটেকার। ফারহানার জন্য এটা শুধু চাকরি ছিল না, এটা একটা জীবন দান ছিল। অশ্রু তার গালে গড়াতে লাগলো। সাহেব, আমি এই উপকার কখনো ভুলব না, কিন্তু আপনি কি সত্যি আমার উপর বিশ্বাস করতে পারেন? আমি একটা অজানা মহিলা, বিশ্বাস নয়। অজমল তৎক্ষণাৎ উত্তর দিল, এটা ব্যবসা। তুমি আমাকে শান্তি আর আমার বাড়ির নিরাপত্তা দেবে, আমি তোমাকে বেতন আর ছাদ দেব। যদি তুমি আমাকে ধোঁকা দাও, তাহলে তোমাকে আর তোমার ছেলে মেয়েকে তৎক্ষণাৎ এখান থেকে যেতে হবে।
তুমি কি এই শর্ত মানো? ফারহানা তার চোখ মুছে দৃঢ়তার সাথে মাথা নাড়ল। আমি শর্ত মানি সাহেব, আমি পুরো সততা আর নিষ্ঠার সাথে কাজ করব। সে বলল, অজমল তাকে দরকারি জিনিস কেনার জন্য কিছু টাকা দিল আর বলল যে সে রহমতকে বলে দিক যে সে এখন এখানে কাজ করবে। ফারহানার যাওয়ার পর অজমল তার স্ত্রীর ফটোর কাছে গেল। দেখো কাজল, সে ধীরে বলল, আমি তোমার জন্য এই বাড়িকে জীবিত রাখার জন্য একটা নতুন ব্যবস্থা করেছি। তার মুখে একটা হালকা হাসি এলো, যা 2 বছরে প্রথমবার দেখা গেল। যতদিন যেতে লাগল, অজমলের জীবন একটা অপ্রত্যাশিত ছন্নে ঢলে পড়ল। তাকে এখন সকালে তাজা ভুরের খুশবু আর ফারহানার হাতে বানানো ইডলির গন্ধ আসত। সে এখনও তার বেশিরভাগ সময় ওপরের ঘরে কাটাত, কিন্তু এখন সে নিচে আসতে ভয় পায় না। তাকে জানা ছিল যে সেই শব্দ যা আগে জমিদার বাড়িতে অনধিকার প্রবেশের মতো লাগত, এখন মায়ার হাসাহাসির রূপে আর আরিফের হাঁটুর ভরে চলার ধীর মিষ্টি আওয়াজের রূপে। একটা সন্ধ্যায় অজমল তার ঘরে কাজ করছিল, যখন তাকে হঠাৎ বুকে তীব্র যন্ত্রণা হল। এই যন্ত্রণা এমন ছিল যা তাকে কাজলের যাওয়ার পর থেকে হয়, টেনশন আর একাকিত্বের যন্ত্রণা। সে উঠার চেষ্টা করছিল, কিন্তু তার শরীর সাথ দিচ্ছিল না। তার ব্রিদিং পাম্প, যা সবসময় তার কাছে থাকে, টেবিলে দূরে রাখা ছিল। তার আওয়াজও বেরোচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে ফারহানা ওপরে এলো। সে দরজা টোকা দিল, কিন্তু কোনো উত্তর না পেয়ে সে দরজা খুলে উঁকি দিল। তাকে অজমলের মুখ ঘাম আর যন্ত্রণায় ভেজা দেখা গেল। সে এক মুহূর্ত না ভেবে ঘরে দৌড়ে এলো। সাহেব, কি হয়েছে? ফারহানা চিৎকার করল। অজমল মুশকিলে তার হাতকে পাম্পের দিকে ইশারা করল। ফারহানা তৎক্ষণাৎ পরিস্থিতি বুঝল। সে দৌড়ে পাম্প এনে অজমলের মুখের কাছে রাখল। সে তাকে সাহায্য দিয়ে বিছানায় শুইয়ে দিল আর শান্ত হওয়ার জন্য ধীরে ধীরে ওমের জপ করতে বলল। যখন কিছুক্ষণ পর অজমলের শ্বাস স্বাভাবিক হল, তখন সে চোখ খুলল আর সামনে ফারহানাকে দেখল। সে ভয় আর চিন্তায় ভরা ছিল। আপনার হৃদয়ে আপনাকে কি হয়েছে সাহেব? ফারহানা দুমিত স্বরে জিজ্ঞাসা করল। অজমল খুব ধীরে উত্তর দিল, আমাকে অ্যারিদমিয়া আছে। আমার হৃদয়ের ধড়কন অনিয়মিত হয়ে যায় টেনশনে। কাজলের মৃত্যুর পর থেকে। এই জন্য আমি বেশি একা থাকতে পারি না। ডাক্তার বলেছে যে আমাকে শান্তি আর কারো সাথের দরকার। ফারহানার মুখে এখন শুধু করুণা ছিল। সে তৎক্ষণাৎ তার কাছে বসে তাকে জল দিল। আমি জানতাম না সাহেব, আমি ক্ষমা চাই যে আমি আপনাকে বিরক্ত করেছি। তুমি আমাকে বাঁচিয়েছ ফারহানা। আজমল মাঝখানে বলল। তার আওয়াজ এখন যন্ত্রণার বদলে কৃতজ্ঞতায় ভরা ছিল। যদি তুমি আজ এখানে না থাকতে, তাহলে আমি হয়তো চলে গিয়েছিলাম। এই ঘটনা তাদের দুজনের মধ্যের দূরত্ব মুছে দেওয়ার ছিল। ফারহানা এখন জানত যে তার মালিক শুধু কোটিপতি নয়, বরং একটা দুঃখী আর অসুস্থ মানুষ। আজমল জানত যে ফারহানা শুধু একটা গৃহহীন মহিলা নয়, বরং একটা এমন মানুষ যে তার জান বাঁচিয়েছে। এই জমিদার বাড়ির দেওয়ালগুলো এই রাতে একটা নতুন গভীর বন্ধন তৈরি হতে দেখল। এখন আজমল তার ঘর থেকে বেশি সময় নিচের বারান্দায় কাটাতে লাগল, যেখানে সে কাজ করতে করতে ছেলেমেয়ের হালকা আওয়াজ শুনতে পেত। মায়া, যে এখন জেনে গেছে যে সাহেব একটা বিপজ্জনক পুলিশ নয়, বরং একটা দয়ালু মানুষ, কখনো কখনো তার ভাঙা খেলনা নিয়ে তার কাছে আসত আর চুপচাপ তার পায়ের কাছে বসে খেলতে লাগল। আজমলকে এটা সব দেখে অদ্ভুত স্বস্তি মিলত, একটা এমন স্বস্তি যা কাজলের মৃত্যুর পর তার জীবন থেকে হারিয়ে গিয়েছিল। একটা দুপুর জমিদার বাড়ির পিছনের উঠোনে, যেখানে ফারহানা কাপড় ধুচ্ছিল, আজমল তার কাছে পৌঁছল। সে হয়তো তার সাথে রান্নাঘরের স্টকের কথা বলতে চাইত, কিন্তু যখন সে ফারহানাকে কাজ করতে দেখল, তখন তার পা থমকে গেল। ফারহানা রোদে শাড়ি পরে বসেছিল, তার কপালে ঘামের ফোঁটা ছিল, আর সে গুনগুন করে কাপড় ধুচ্ছিল। ফারহানা, আজমল ধীরে আওয়াজ দিল। ফারহানা চমকে উঠে দাঁড়াল। সে তাড়াতাড়ি তার হাত মুছে নিল। জি সাহেব, তুমি কাজ নিয়ে খুব সততা। আজমল বলল, তুমি এই জমিদার বাড়ির যত্ন এমন করে নাও যেন এটা তোমার নিজের বাড়ি। ফারহানার মুখে হালকা হাসি এলো, যা তাড়াতাড়ি যন্ত্রণায় বদলে গেল। এটা উপকার সাহেব, আপনার উপকারের কারণে আজ আমার ছেলেমেয়েকে ছাদ মিলেছে। আমি এই বাড়িকে কাজল ম্যাডামের স্বপ্ন মানি। আমি দরজায় নীল রং এই জন্য লাগিয়েছি। তার কিছু ছবি আর পেইন্টিং যা উপরের ঘরে আছে, সেগুলো নীল রংকে খুব পছন্দ করত। আর আমি ভেবেছিলাম। তার আওয়াজ ভরে গেল। আজমলকে এটা শুনে গভীর অবাক হল। ফারহানা যে কখনো কাজলকে দেখেনি, তার প্রিয় রং চিনেছে, আর তার ছোট্ট প্রচেষ্টায় এই জমিদার বাড়িকে তার স্মৃতির সাথে যুক্ত করেছে।
তুমি কাজলকে কিভাবে জেনেছ? আজমল জিজ্ঞাসা করল। যখন আমি প্রথম এখানে এসেছিলাম সাহেব, তখন আমি উপরের লাইব্রেরিতে একটা খোলা বইয়ে তার ছবি দেখেছিলাম। তার চোখ এত ভোলা ছিল যে আমাকে মনে হলো যদি আমি ভুল করেও এই বাড়িতে এসে থাকি তাহলে সে আমাকে ক্ষমা করে দেবে। এই কথা শুনে আজমলের চোখ নম হয়ে গেল। তাকে মনে হলো যেন কাজল নিজে ফারহানাকে এই বাড়িতে পাঠিয়েছে। সে প্রথমবার তার ভাবনাকে খোলাখুলি প্রকাশ করতে লাগল। কাজল, সে খুব দয়ালু ছিল ফারহানা। যখন সে চলে গেল তখন আমার ভিতর থেকে যেন জীবনই বেরিয়ে গেল। আমার হৃদয়ে, আমি জানি তুমি জানো, যখন আমার হৃদয়ে বসে যায় তখন আমাকে মনে হয় যে আমি আর জিতে চাই না। এই বাড়ি, এই জীবন সবকিছু নির্জন লাগে। ফারহানা নিচে তাকালো, তারপর সাহস জুটিয়ে বলল, ক্ষমা করুন সাহেব, কিন্তু আমি আপনার সাথে একমত নই। আপনাকে জীবিত থাকার দরকার, কাজল ম্যাডামের স্মৃতিতে হলেও। আর যদি আপনি নির্জন অনুভব করেন তাহলে পিছনে ফিরে দেখুন, আপনি একা নন। তার কথা শুনে আজমল পিছনে ফিরে তাকালো। আরিফ হাঁটুর ভরে চলে তার জুতোর ফিতের সাথে খেলছিল, আর মায়া দূর থেকে তাকে দেখে হাসছিল। আজমলকে এহসাস হল যে সে ঠিক বলছে। জীবন এখনও তার চারপাশে ছিল। এই মধ্যে গ্রামে আরেকটা গল্প চলছিল। রহমত, যে আজমলের দয়ালতা আর ফারহানার বাড়িতে থাকা থেকে খারাপভাবে ঈর্ষা করছিল, জমিদার বাড়ির বাইরে থেকে প্রতিদিন ভিতরের জায়গা নিত। সে আজমলের থেকে প্রতিশোধ নিতে চাইত, যে তাকে অপমান করে জমিদার বাড়ির ভিতরের কাজ থেকে সরিয়ে দিয়েছে আর ফরহানাকে সেখানে থাকার অনুমতি দিয়েছে। একটা সন্ধ্যায় রহমত কিছু গ্রামবাসীর সাথে আজমলের সাথে দেখা করতে এলো। সে তার কথাকে জোরালো আর অপমানজনকভাবে শুরু করল। সাহেব, এই বিধবা ফারহানা গ্রামে ঠিক নেই, সে চরিত্রহীন। আগে তার স্বামী একে পেটাতো, আর এখন এটা এখানে এসে আপনাকে ফাঁসাচ্ছে। গ্রামে প্রত্যেকে এই বিষয়ে কথা বলছে। রহমত চিৎকার করে বলল। আজমল কোনো ভাব ছাড়াই রহমতের দিকে তাকালো। আমাকে গ্রামবাসীর কথার সাথে কোনো মতলব নেই রহমত, কিন্তু সাহেব, এই মহিলা আর আপনি। শুধু আরেকটা শব্দ নয়। আজমল তার আওয়াজের পুরো শক্তি ব্যবহার করল। এই মহিলা এখন আমার কর্মচারী, আর এটা আমার বাড়িতে থাকছে। আমি তোমাকে শেষবার বলছি, এই বাড়ির ভিতরে কি হচ্ছে এটা আমার ইচ্ছা। তোমার প্রত্যেক কথা মিথ্যা, ঈর্ষালু আর আমার পরিবারের প্রতি দুর্ভিসন্ধিপূর্ণ। যদি তুমি ফারহানা বা তার ছেলেমেয়ের বিষয়ে বা আমার বিষয়ে গ্রামে কোনো গুজব ছড়াও, তাহলে আমি তোমাকে না শুধু চাকরি থেকে বরখাস্ত করব, বরং তোমার বিরুদ্ধে মানহানির মামলা করব। রহমত আর গ্রামবাসীরা লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল, কিন্তু রহমতের মুখে প্রতিশোধ নেওয়ার শপথ ছিল। রাতে ফারহানা আজমলের কাছে এসে তাকে ধন্যবাদ দিল। সাহেব, আজ আপনি আমার সম্মান রক্ষা করেছেন। আজমল ধীরে উত্তর দিল, আমি তোমার সম্মান রক্ষা করিনি ফারহানা, আমি আমার বাড়ির সম্মান রক্ষা করেছি। আমি এখন সিদ্ধান্ত নিয়েছি, তুমি এখন কোথাও যাবে না। তোমাকে আর তোমার ছেলে মেয়েকে এখানেই থাকতে হবে। রহমতকে জমিদার বাড়ি থেকে বরখাস্ত করার পর শান্তি আবাসের বাতাসে এখন একটা নতুন গভীর আর স্থায়ী স্বস্তি ছিল। আজমল অনুভব করল যে তার হৃদয়ের ধড়কন এখন শুধু শ্বাস নেওয়ার জন্য চলছে না, বরং সে জীবনের সত্যিকার অর্থ সাথে ধড়কছে। তার স্বাস্থ্যেও উন্নতি হল, কারণ টেনশন আর একাকিত্ব এখন ফারহানা, মায়া আর আরিফের উপস্থিতিতে দূর হয়ে গেছে। একটা সন্ধ্যায় জমিদার বাড়ির বারান্দায় চাঁদের আলো ছড়িয়েছিল। আজমল বারান্দার সিঁড়িতে বসেছিল, আর ফারহানা ছেলেমেয়েকে ঘুম পাড়িয়ে তার কাছে এসেছে। তাদের মধ্যের চুপচাপ, স্বাভাবিক আর স্নেহে ভরা ছিল। ফারহানা, আজমল ধীরে আওয়াজ দিল। জি সাহেব। আজমল তার সামনে রাখা কাজলের ছোট ছবিটা দেখল। আমি অনেক ভেবেছি, কাজল সে চাইতো যে আমি খুশি থাকি। আমি এই জমিদার বাড়িকে তার স্মৃতির সংগ্রহশালা বানিয়ে দিয়েছিলাম, কিন্তু ভুলে গিয়েছিলাম যে কাজল নিজে জীবন প্রাণে ভরা ছিল। এখন যখন আমি তোমাকে আর তোমার ছেলে মেয়েকে দেখি, তখন আমাকে মনে হয় যে এই বাড়ি সত্যিই কাজলের স্বপ্নে ভরে গেছে। সে ফারহানার দিকে তাকালো। তুমি এই বাড়িকে আবার জীবিত করেছ ফারহানা, তুমি আমাকেও জীবিত করেছ। যখনই আমার হৃদয় ঘাবড়ায় তুমি থাকো। যখন আমি মায়াকে হাসতে দেখি বা আরিফকে কোলে নিই, তখন আমাকে মনে হয় যে এটা জীবনের দ্বিতীয় সুযোগ যা কাজল আমাকে দিয়েছে। ফারহানা চুপচাপ শুনছিল, তার চোখ নম ছিল। আমি তোমাকে এখানে চাকরি বা কোনো উপকারের তলে রাখতে চাই না। আজমল তার কথা চালিয়ে গেল। আমি তোমাকে সম্মান দিতে চাই, যা তুমি আর তোমার ছেলে মেয়ে দুজনেই পাওয়ার যোগ্য। সে সাহস জুটিয়ে ধীরে বলল, আমি তোমার সাথে বিবাহ করতে চাই। ফারহানা। পুরো বারান্দায় গভীর চুপচাপ ছেয়ে গেল।
ফারহানার কানে এই কথা কোনো দূরের স্বপ্নের মতো লাগছিল। সে একটা গৃহহীন অভাগী বিধবা, আর আজমল হোসেন শহরের সবচেয়ে ধনী মানুষের মধ্যে একজন। সাহেব, আমি আমি এর যোগ্য নই, ফারহানা দমিত স্বরে বলল। তার মুখে আত্মসন্দেহ আর ভয়ের ভাব ছিল। আপনি এত বড় মানুষ, আমি একটা সাধারণ মহিলা। লোকেরা কি বলবে? রহমতের মতো লোক আমাদের জীবন কঠিন করে দেবে। আজমল দৃঢ়তার সাথে তার হাত ধরল। এটা প্রথমবার ছিল যখন সে এভাবে তার শরীর ছুঁয়েছে, আর স্পর্শে একটা গভীর সমর্পণ ছিল। লোকেরা কি বলবে এই চিন্তার রহমতের মতো ছোট লোক করে? ফারহানা, আমি নই। আমি সেই মানুষ যে তার জীবনে সবকিছু হারিয়েছে, আর এখন তোমাকে আর তোমার ছেলে মেয়েকে পেয়েছি। আমাকে তোমার সরলতা, তোমার সততা আর তোমার মাতৃত্বের প্রেম, তুমি আমার হৃদয়ের শান্তির আবাস। সে ধীরে বলল, আমি আমার সিদ্ধান্ত নিয়েছি। তুমি আমার স্ত্রী হবে, আর মায়া আর আরিফ আমার ছেলে মেয়ে। তুমি কি আমার এই জীবনদান স্বীকার করবে? ফারহানার চোখ থেকে এখন অশ্রু গড়াচ্ছে, কিন্তু এই অশ্রু যন্ত্রণার নয়, বরং বছরের সংগ্রামের পর পাওয়া খুশি আর সম্মানের ছিল। সে তার ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ আজমলের চোখে দেখল। সে ধীরে মাথা নাড়ল। হ্যাঁ সাহেব, আমি প্রস্তুত, সে বলল। কয়েক সপ্তাহের মধ্যেই শান্তি আবাস একটা উৎসবের রঙে রঙিন হয়ে গেল। আজমল কোনো বড় দেখানো শহরের অনুষ্ঠান বেছে নেয়নি। সে সিদ্ধান্ত নিয়েছে যে এই বিবাহ সেই গ্রামে সেই লোকের উপস্থিতিতে হবে যাদের সামনে ফারহানাকে অপমানিত করা হয়েছে। এটা ফারহানার সম্মানের পুনঃস্থাপন ছিল। বিবাহের দিন এলো। জমিদার বাড়িকে গাঁদা আর গোলাপ ফুল দিয়ে সাজানো হলো। গ্রামের সব লোক সেখানে উপস্থিত ছিল, এমনকি সেই লোক যারা কখনো ফারহানার উপর সন্দেহ করেছে। রহমতকে ছেড়ে প্রত্যেকে এই অনন্য বিবাহ দেখতে এসেছে। ফারহানা একটা সাধারণ কিন্তু সুন্দর লাল শাড়িতে আজমলের কাছে দাঁড়িয়েছিল। আজমল শেরওয়ানি পড়েছে, কিন্তু তার মুখে সবচেয়ে বিশেষ অলংকার ছিল একটা সত্যিকার আর গভীর হাসি। পণ্ডিতজি বৈদিক মন্ত্র শুরু করল। যখন 7 ফেরা নামা হচ্ছিল, তখন আজমল ফারহানার হাত কোষে ধরে রেখেছে। মায়া আর আরিফ নতুন কাপড়ে তার মায়ের কাছে দাঁড়িয়ে এই দৃশ্যকে কৌতূহলে দেখছিল। অগ্নিকে সাক্ষী মেনে যখন আজমল ফারহানার কপালে সিঁদুর ভরল, তখন পুরো গ্রাম হাততালির গড়গড়াহটে গুঞ্জরিত হয়ে উঠল। আজমল গ্রামবাসীর দিকে তাকাল, যাদের মুখে এখন কোনো সন্দেহ নেই, শুধু সম্মান আর খুশি ছিল। সে ফারহানাকে তার স্ত্রী হিসেবে আর মায়া আর আরিফকে তার পরিবার হিসেবে স্বীকার করে নিয়েছে। বিবাহ সম্পন্ন হল। আজমল ফারহানাকে তার দিকে টেনে তার কপালে ধীরে চুমু খেল। এখন তুমি আমার স্ত্রী ফারহানা, সে ফিসফিস করে বলল। সব সময়ের জন্য। ফারহানা চোখে অশ্রু নিয়ে উত্তর দিল। আজমলকে মনে হল যে তার হৃদয়ে যা কাজলের যাওয়ার পর একটা খালি আর বন্ধ তিজোরি হয়ে গিয়েছিল, এখন প্রেম, জীবন আর নতুন স্বপ্নের ধন থেকে ভরা। শান্তি আবাস অবশেষে তার নামের সত্যিকার অর্থ পেয়েছে। বন্ধুরা, তোমাদের এই গল্পটা কেমন লাগলো? তোমাদের মতামত আমাদের কমেন্টে অবশ্যই বলো। যদি গল্পটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, তোমরা এই ভিডিওটা কোথা থেকে দেখছো, তোমাদের প্রিয় গ্রাম বা শহরের নামও কমেন্টে অবশ্যই লিখো। এমনই আর হৃদয়স্পর্শকারী গল্প শোনার জন্য আমাদের চ্যানেল নূর টেলস বিডিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। মিলব পরের গল্পে।